একটা গাড়িতে একটা মালিক যদি পায় 700 টাকা আর চাঁদা দিতে হয় 900 টাকা। আমার পরিবহনে সারা বাংলাদেশে মানে অনুমানিক মনে হয় আমার 2 থেকে 3 লাখ টাকা চাঁদা দিতে হইতো। এটা প্রতিদিন। এটা না দেওয়ার আমাদের কোনো উপায় ছিল না, আমাদের বাধ্য হয়ে দিতে হতো। হয়তো গাড়ি আটক করে দিত, পুলিশের কোনো সহযোগিতা তখন পাইতাম না। গাবতলীতে একদিন গিয়েছিলাম এবং ওখানে আমরা ঘোষণা দিয়েছি যে পরিবহন সেক্টরটা চাঁদা মুক্ত করব এবং চাঁদা কেউ দিবেন না। আমার একটা জিনিস দুঃখ যে একই ব্যক্তি বলল যে এই 2 জন লোক সহযোগিতা করবে। 2 জনের নাম বলল, কমিশনার আরিফ আর হানিফ সহযোগিতা করবে। আরিফকে দিল যাবজ্জীবন কারাদণ্ড আর হানিফকে দিল ফাঁসি। কোন আইন দেশে এইটা? একটা লোক 2 জনের নাম বললো, একজন দিল যাবজ্জীবন, একজন দিল ফাঁসি। আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ সেটা দেখবে, আল্লাহ এটার বিচার করবে এবং সেই বিচার আমি দেখে যাব আশা করি এবং দেখতেছিও। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা জানেন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নানা সেক্টরে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বাদ পড়েনি পরিবহন সেক্টরও। সেই পরিবহন সেক্টরে বিএনপিপন্থীদের একজন শীর্ষ নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাভার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং আমিনবাজার ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদের 1 বারের চেয়ারম্যান এবং বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক জেনারেল সেক্রেটারি আলহাজ কফিল উদ্দিন, তার সাথে আজকে আমরা কথা বলবো, জানবো পরিবহন সেক্টরগুলো নিয়ে তাদের ভাবনা চিন্তার কথা। মিস্টার কফিল উদ্দিন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো যে পরিবহন খাতে একটা মাফিয়াদের দৌরাত্মের কথা শোনা যেত, যে বছরে বিভিন্ন টার্মিনাল অর্থাৎ পরিবহন খাত থেকে 2000 কোটি টাকা চাঁদাবাজি চলতো। পরিবহন সেক্টরের এখনকার পরিস্থিতি কেমন? প্রথমে এনটিভিকে ধন্যবাদ জানাই এবং এনটিভির যারা দর্শক আছে সবাইকে আমার অন্তঃসত্ত্বা ধন্যবাদ জানাই। পরিবহন সেক্টর এমন একটা জিনিস বা এমন একটা জায়গা, এখানে বিভিন্ন টার্মিনাল বিভিন্ন রকম চাঁদা হয়। যেমন আমাদের গাবতলী টার্মিনালে যখন আমরা বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন আমরা পরিচালনা করতাম, আমরা 30 টাকা চাঁদা নিতাম মালিক সমিতির। সরকারি প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে যে নির্ধারিত চাঁদাটা ছিল সেটা নিতাম। এই চাঁদা দিয়ে এই চাঁদাটা উঠে আমরা কল্যাণপুরে একটা বিল্ডিং করেছি, একটা ট্রাস্ট করেছি এবং বর্তমানে আমাদের সমিতির মধ্যে ট্রাস্টে প্রায় 3 কোটি টাকার উপরে এফডিআর আছে এবং বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনে 3 কোটি টাকার উপরে এফডিআর আছে। অরিজিনালি যারা গাড়ির মালিক তারাই এখানে নেতৃত্ব দেয়। তারপরও সরকারি ছত্রছায়ায় কিছু যে হয় না এটা আমি বলবো না, সেটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল। তাদের নিজস্ব বাহিনী দিয়া নিজস্ব লোক দাঁড়াতে শ্রমিক সংগঠন, টার্মিনাল কমিটি, ইজারাদার, পার্কিং, সেই সব সুবাদে কিছু তারা চাঁদাবাজি করছে। কিন্তু বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন কোনোদিন চাঁদাবাজির পক্ষে ছিল না, চাঁদাবাজি করাও নাই এবং চাঁদাবাজি করতেও দেয় নাই। এখানে প্রকৃতিপক্ষে যারা গাড়ির মালিক তারাই এখানে নেতৃত্ব দিয়েছে, যার জন্য গাবতলীটা অন্যান্য টার্মিনালের চেয়ে একটা ভিন্ন ধরনের ভিন্ন রূপে পরিচালিত হয়। আপনাদের তো একটা বড় পরিবহন রয়েছে যেটা হানিফ পরিবহন নামে পরিচিত। আপনাদের গত সময়গুলোতে, আমি গত 15 বছরের কথাই যদি বলি, আপনাদের কেমন চাঁদা গুনতে হতো? আমার পরিবহনে সারা বাংলাদেশে মানে অনুমানিক মনে হয় আমার 2 থেকে 3 লাখ টাকা চাঁদা দিতে হইতো। এটা প্রতিদিন। যেমন ঢাকাতে গাড়িটা যখন পঞ্চার করে যেত, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় নামধারী শ্রমিক, নামধারী আমার এই সংগঠক, বিভিন্ন সংগঠনের নামে তারা চাঁদা নিত। এটা না দেওয়ার আমাদের কোনো উপায় ছিল না, আমাদের বাধ্য হয়ে দিতে হতো। হয়তো গাড়ি আটক করে দিত, পুলিশের কোনো সহযোগিতা তখন পাইতাম না। কারণ দলীয় পরিচয়, সাবেক প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন পালায়া, তার ছেলে পেলে বাচ্চা কাচ্চা রেখে, তাদের দলের লোক রেখে, ওই তাদের দ্বারাইতে এই চাঁদাগুলো পরিচালিত হতো।
তা আমি এখন আপাতত গাবতলীতে একদিন গিয়েছিলাম এবং ওখানে আমরা ঘোষণা দিয়েছি যে পরিবহন সেক্টরটা চাঁদামুক্ত করব এবং চাঁদা কেউ দিবেন না। এখন আমার জানা মতে অনেকেই চাঁদা দেয়নি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টও লাগে না, তবে নেওয়ার জন্য এক শ্রেণীর লোক খুব পায়তারা করছে। তাই প্রশাসন এবং যৌথ বাহিনী যখন নামবে আমি আশা করি যে এই চাঁদা মুক্ত বাংলাদেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, চাঁদা যদি মুক্ত বাংলাদেশ হয় তাহলে কি এই পরিবহন ভাড়াটা কমানো সম্ভব? পরিবহন ভাড়াটা তো তেলের সাথে অ্যাড করি আমরা এবং বিভিন্ন টোল ব্রিজ এটা। তবে এইটা হবে যেমন একটা গাড়িতে একটা মালিক যদি পায় 700 টাকা আর চাঁদা দিতে হয় 900 টাকা, মালিক বাঁচবে। এই পরিবহন সেক্টরটা কিন্তু আদমজি ঝুট মিলের রকম একটা অবস্থায় চলে গেছে। এটাকে ফিরে আনতে হলে চাঁদামুক্ত এবং একটা ডিসিপ্লিনে আনতে হবে, দুর্ঘটনামুক্ত, চাঁদামুক্ত, রাস্তার পাশে যেখানে তেখানে গাড়ি রাখাটা এগুলো মুক্ত করে এই পরিবহন সেক্টরে একটা ভালো অবস্থানে আনতে হবে। আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বা যখন গাড়ি ব্যবসা করতে দেখতাম, তো ড্রাইভাররা তখন লুঙ্গি পরে গাড়ি চালাইতো, প্রায় ড্রাইভারে তখন নেশা করতো তখনকার দিনে। এখন মার্শাল্লাহ আল্লাহর রহমতে বর্তমান ড্রাইভাররা লেখাপড়াও জানে, তারা ভদ্র এবং তারা ভালো কাপড় চোপড় পরে তারা গাড়ি চালায়। তারপরে মুসলিমে কয়েকটা খারাপ হইতে পারে এবং সুপারভাইজাররা খুব স্মার্ট, ওরা খুব ভালো অবস্থা, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে। যে পরিবহনের সুপারভাইজার ড্রাইভার ভালো, তার প্যাসেঞ্জারও ভালো, যে ভালো করতে না পারবে তার প্যাসেঞ্জার কমে যায়। তাই আমি আশাবাদী যে আমরা একটা মডেল পরিবহন সেক্টর, একটা মডেল পরিবহন করতে পারবো আমরা, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছি আর কি। মানে পরিবহন খাতটাকে কি চাঁদাবাজি মুক্ত রাখা যাবে বলে আপনি আশাবাদী? আমি সবসময় আশাবাদী এই কারণে মানুষ তো সব কিছু পারে, মানুষ চাঁদে যেতে পারে, মানুষ প্লেন চালাতে পারে, সব কিছু মানুষ পারে আল্লাহর রহমতে। তাই আমি আল্লাহর উপরে আমার অনেক ভরসা আছে, আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহকে আমি খুব অনেক করি, শ্রদ্ধা করি, মানি। তাই আমাদের যারা মালিক আছে কেউ চায় না যে পরিবহন সেক্টরটা চাঁদাবাজি হোক। দলীয় নেতাকর্মী আছে কিছু, বিগত দিনে যারা সন্ত্রাসী দলীয় নেতাকর্মী আছে তাদের দ্বারাতেই এটা পরিচালিত হইতো এবং তারা এটা বাগবাটোয়ারা করে খাইতো। এখন পরিবহনের মালিকরা, আমরা যারা মালিক আছে, আমরা যদি নেতৃত্ব দেই বা আমাদের মাঝে কেউ যদি নেতৃত্ব দেয়, তারা তো এই চাঁদার পক্ষে কেউ থাকবে না। তা আমি আশাবাদী যে বর্তমান সরকার যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারাই সহযোগিতা করে পরিবহন সেক্টরের একটা চাঁদামুক্ত পরিবহন সেক্টর বানাবে। আমার সৌভাগ্য হয়েছিল আপনার প্রয়াত পিতা এই পরিবহনের সেক্টরের আরেকজন খুব নামকরা একজন ব্যক্তিত্ব জয়না মহাজন, জয়নাল আবেদিন যার নাম পুরো নাম, যাকে সবাই জয়না মহাজন হিসেবে চেনেন, তার ইন্টারভিউ করার। তো তিনি আমাকে বলেছিলেন যে একটা ট্রাক থেকে তিনি অসংখ্য ট্রাকের মালিক হয়েছিলেন। তো আপনারা জন্মের পর থেকেই দেখেছেন যে আপনার বাবা এই খাতে নেতৃত্ব দিচ্ছেন, আপনার বাবা অসংখ্য ট্রাক। এই মুহূর্তে আপনাদের পরিবহনের বহরে কি পরিমাণ বাস ট্রাক রয়েছে? তুমি আমার বাবার কথা বললা, তোমাকে আমি সাংবাদিক হিসেবে অনেক ছোটো দেখেছি, তুমি আমার বাবার ইন্টারভিউ দিয়েছ। আমার বাবা আজকে নেই। আমার বাবা অনেক কথা তোমার সাথে আলোচনা করছে, তুমি জানো। আমার বাবা মা 13 দিনের ব্যবধানে দুজনেই ইন্তেকাল করছে। আমরা খুব কষ্ট পেয়েছি যে বাবার জানাজাতে আমার ছোটো ভাই হানিফ আসতে পারে নাই এবং আমার অনেক আত্মীয়স্বজন উপস্থিত হইতে পারি নাই। তখন হামলার ভয়ে অনেকে আসে নাই। আমি হয়তো সব কিছু পাবো, আমার শত শত গাড়ি হবে, হয়তো নাও হইতে পারে, বা আমি একটা ভালো পজিশন যেতে পারবো, কিন্তু আমার বাবা মা তার পাবো না। যে জিনিস আমি হারাইছি, আমি সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি যে এই রকম অবস্থা জেনে সবাই মারা যাবে, এটা জন্ম হওয়ার পরে এটা আমাদের মানতে হয় যে আমাদের মৃত্যু হবে, কিন্তু এই রকম অবস্থা যেন কারো বাপ মারা না যায়। আমার ভাইটা আজকে 15 বছর যাবৎ 21শে আগস্ট গ্রেনেড হামলা, মিথ্যা মামলা দেওয়া 15 বছর আজকে এই দেশ ত্যাগ করা, দেশেতে বের করে দিয়েছে। তা আমাদের সহায় সম্পত্তি কত জায়গাতে কত লুটতরাজ করেছে, এটার কোনো হিসাব নেই। আমরা বলি নাই কখনো, এখনও বলি না।
তুমি আজকে আমার আব্বার ইন্টারভিউ নিয়েছো, এই হিসাবে আমি তোমার কাছে বলতেছি যে এটা যে কিভাবে আমরা, আমার ভাই কবে দেশে আসবে, কিভাবে যে এটা আমরা দুই ভাই একসাথে বৈশা বাবা মার কথা আলোচনা করব, কবে আসবে, কবে আলোচনা করব, কি তাকে জব দিব, আমি নিজে কিছু বুঝতে পারছি না। আমি এমন একটা অবস্থায় যা অনেক কিছু আমরা পেয়েছি, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, অনেক ছাত্রছাত্রী, অনেক মা বোনের কোল খালি হয়েছে, তাদের চায় আমি মনের সান্ত্বনা দিই যে তাদের ছেলেগুলো তো গেছে, তাদের দিক চায় আমি আজকে আমার বাবার মার কথা ভুলে গিয়ে তাদের কথা চিন্তা করে আমরা তো একই অবস্থা। যাই হোক, আমি কী বলবো, আর আমার বাবা মার কথা বলে শেষ করা যাবে না। আমার চেয়ে বেশি তুমি অনেক ইন্টারভিউ নিয়েছো, তার সাথে তুমি অনেক বসছো, কথা বলছো, তুমি অনেক কিছু তোমার কাছে বলছো যেটা আমার বাবা আমাকেও বলেনি। তা আমি চাই যে যারা ইন্তেকাল করছে এই আন্দোলনে, সবার জন্য, সবার বাপ মার জন্য আমি দোয়া করি, এবং সবাই সবার জন্য যেন দোয়া করে, সবাই যেন ভালো অবস্থা থাকে। আপনার ভাইকে তো 21 আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই রায়ের বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কিংবা চিন্তাভাবনা কী, কিংবা আপনার ভাইকে আসার বিষয়ে আপনারা কী ভাবছেন? আল্লাহ তাআলা জানে যে কবে আসবে, আইনের কিছু আছে তো, সে সংস্কার করে চলে আসবে, আমি আশা করি চলে আসবে। তবে আমার একটা জিনিস দুঃখ, যে একই ব্যক্তি বলল যে এই দুইজন লোক সহযোগিতা করবে, দুজনের নাম বলল, কমিশনার আরিফ আর হানিফ সহযোগিতা করবে। আরিফকে দিল যাবজ্জীবন কারাদণ্ড আর হানিফকে দিল ফাঁসি। কোন আইন দেশে এটা? একটা লোক দুজনের নাম বললো, একজন দিল যাবজ্জীবন, একজন দিল ফাঁসি। এইটাতে বোঝা যায় যে এটা একটা উদ্দেশ্যমূলক, এবং আমাদের এলাকা বা যারা তৎকালীন সময় ক্ষমতায় ছিল বা যারা তৎকালীন সময় ওই মন্ত্রী এমপি ছিল, তাদের সহযোগিতা এটা করেছে। তা আমি কারো নাম বলতে চাই না, আমি এক আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ সেটা দেখবে, আল্লাহ এটার বিচার করবে, এবং সেই বিচার আমি দেখে যাব আশা করি, এবং দেখতেছিও। আপনি তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি ছিলেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান ছিলেন, নির্বাচিত, বিনা ভোটে তো বলাই যাচ্ছে না। আপনি সাভার উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, 3 বারের সাধারণ সম্পাদক। এরপরে আপনি আপনার নিজেকে, আপনি কোথায় নিজেকে দেখতে চান? আমি সবসময় উপর দিকে আমি কোনোদিন চিন্তা করি না। আমি শুধু রোড লেভেলের নেতাকর্মীর সাথে থাকতে চাই, তাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো তাদের সাথে। আমি আওয়ামী লীগ সরকারের আমলে 96-তে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে। তারপরে 2 বার নির্বাচিত হয়েছি ভোটের মাধ্যমে। উপজেলা সাভারের সমস্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে, এবং সেই নির্বাচনে সাংবাদিক ভাইদেরকে একটা খুব অগ্রণী ভূমিকা ছিল। যেখানেই ঝামেলা দেখতো, গণ্ডগোল দেখতো কেন্দ্রে, সেখানে সাংবাদিকদেরকে ঝাঁপায় পড়তো, যার জন্য এত কিছু করার পর আমাকে পরাজিত করতে পারে না। এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে আমার অন্তঃসজ্জিত আমি ধন্যবাদ জানাই। আপনার কর্মীদের অনেককে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তারা স্বপ্ন দেখছে ঢাকা 19, অর্থাৎ সাভার আশুলিয়ার আগামীতে এমপি হিসেবে তারা দেখতে চায়, এরকম ব্যানার দেখা যাচ্ছে সাভারের বিভিন্ন আনাচে কানাচে, ওভারব্রিজে। তো আপনার প্রত্যাশা যদি সেরকম হয়, তাহলে তো সেখানে 2 বারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু রয়েছেন। সংঘর্ষের কি কোনো আশঙ্কা আছে? ডাক্তার সালাউদ্দিনের সাথে আমার সাথে খুব সুসম্পর্ক, ব্যক্তিগতভাবে আছে, দলীয়ভাবে আছে। উনি 2 বার মনোনয়ন পেয়েছে, ওনার পক্ষে আমি অনেক কাজ করেছি। আমি যখন উপজেলা চেয়ারম্যান, উনিও অনেক কাজ করেছে। এখানে কে এমপি হবে, কে উপজেলা চেয়ারম্যান, এটা আমাদের কোনো ইখতিয়ার নেই আমি মনে করি। এটা আমাদের নেতাকর্মীরা বলতেই পারে, আমার যার যার নেতাকর্মীদের পছন্দ আছে, কিন্তু পার্টির হাইকমান্ড যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমি কাজ করব। যেই নমিনেশন পাবে তাকেই আমরা মেনে নেব। এখানে আমি এই ধরনের চিন্তাভাবনা করি না যে আমি ডাক্তার সালাউদ্দিন নমিনেশন পাইলেও আমি নমিনেশন তার বিপক্ষে করবো। এই ধরনের চিন্তাভাবনা বিগত দিনে ছিল না, এখনও নাই, এবং আগামী থাকবে না। আমরা ভালো নেতৃত্ব চাই, ভালো সংগঠক চাই,
এইতে আমরা হাইকমান্ড যেটাই আমাদের উপরে আমাদের চেয়ে পার্টির হাইকমান্ড অনেক ভালো জানে, ভালো বোঝে, ভালো পরামর্শ দিতে পারে। আমরা সেটাইকে আমরা মানে নেব ইনশাল্লাহ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকের জন্য বলবো, এই এনটিভির সাথে আমার একটা আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। এনটিভির চেয়ারম্যানের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। উনিও দেশের বাইরে যখন ছিল, ওনার আম্মা যখন হাসপাতালে ছিল, মাঝে মাঝে তার সাথে দেখা হইতো, গেতাম। উনিও অনেক নির্যাতিত, আপনারা সবাই জানেন। আমি সারা দেশের জনগণকে অনুরোধ করব, আপনি এনটিভি যারা কলাকুশলী আছেন, যারা এখানে যারা এটার সাথে সম্পৃক্ত আছে, তাদের জন্য আপনি দোয়া করবেন এবং এই এনটিভি ভালো কিছু প্রচার করুক, সেটাই আমি এনটিভি হচ্ছে আশাবাদী। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পরিবহন খাতে বিএনপিপন্থী নেতাদের অন্যতম একজন শীর্ষ নেতা, যিনি বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক জেনারেল সেক্রেটারি এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।